11 মার্চ সোমবার রাত 8টায় খালেদ মদিনা চ্যারিটি স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আজকের অনুষ্ঠানে আমরা শুধু ডাকসু নির্বাচন নিয়ে কথা বলবো। সেই ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক ভিপি সুভাষ সিংহ রায়, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস, নূরে আলম এবং মাসুদুর রহমান। আমরা জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছেই প্রথমে জানতে চাইব, আজকে ডাকসু নির্বাচন কেমন দেখলেন? 28 বছর 9 মাস পরে যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমার যে আশা, আমার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন না ঘটলেও আমরা কিন্তু একটা অচলায়তন ভাঙতে পেরেছি। এবং এই 28 বছরের যে অনবস্থতার চর্চা, সেই চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এখন বাকসু নির্বাচন হবে, এখন রাকসু নির্বাচন হবে, ইকসু নির্বাচন হবে, প্রতিটা কলেজ ছাত্র সংঘ নির্বাচন হবে বলে আমি আশাবাদী। এবং এই ধারাবাহিকতাটা খুব বেশি জরুরি ছিল। এই বন্ধাত্ব থেকে আমরা মুক্তি পেয়েছি, এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। সুভাষদা, আজকের ডাকসু নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ কেমন দেখলেন? এই 42,923টি ভোট, এই ভোটটি কিন্তু সংখ্যায় বেশ। এবং ইতিপূর্বে যেই ডাকসু নির্বাচনে আমি নির্বাচিত হয়েছিলাম, জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলাম 1990 সালের 6 জুন, সেই নির্বাচন থেকে এই নির্বাচনের অনেক রকম পার্থক্য রয়েছে। তখন কিন্তু নির্বাচনের পরিবেশ কিন্তু এর চেয়ে অনেক অনেক খারাপ ছিল, কারণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তখন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আপনি নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে জানেন যে কী পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় 80-র দশক 90-র দশক পার করতে হয়েছে। এখনকার যে বাস্তবতায় গণমাধ্যমের বিস্তার ঘটেছে, অনেক কিছু সামনে চলে আসছে, এইটি হচ্ছে বড় একটা অর্জন। এবং সকলেই প্রায় জবাবদিহিতা এবং হিসাবদিহিতার মধ্যে আসতে পারছে, এটাও একটা বড় অর্জন। এবং এই অর্জনকে আমি খুব বড় অর্জন হিসেবে দেখি। এবং ছাত্রদের এইবার যে নির্বাচনী ইশতেহারগুলো আমি পড়ে অভিভূত হয়েছি। নির্বাচনী ইশতেহারে তারা গবেষণার জন্য অর্থ বরাদ্দের দাবি করেছে, তারপর শিল্প সাহিত্যের বিকাশের জন্য অর্থ বরাদ্দের দাবি করেছে, তারা নতুন অডিটোরিয়ামের কথা বলেছেন, তারা মানসম্মত খাদ্যর কথা বলেছেন, এবং বৃত্তি দেওয়ার কথা, দরিদ্র মেধাবী ছাত্রদের বৃত্তির কথা খুব জোরে সোরে বলেছে। এবারের গুণগত মান আগের চেয়ে অনেক অনেক বেশি, এইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়। সুভাষদা, আমি মোটা দাগে কয়েকটা কথা বলি। সেটি হচ্ছে যে কুয়েত মৈত্রী হলে আগে সিল দেয়া ব্যালট পেপার ভর্তি, ব্যালট বাক্স উদ্ধার, ভোটারদের লম্বা লাইন থাকলেও ভোট দিতে পারছিলেন না ভোটাররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানকে তাড়া করা, একজন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে আহত করে সেখান থেকে ত্যাগ করা, ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্র সংগঠন ছাড়া অন্য সব ছাত্র সংগঠনের নির্বাচন বর্জন, ভোট বর্জন, এবং রোকেয়া হলে 6টি ব্যালট বাক্স দেখানোর কথা থাকলেও 9টি ব্যালট বাক্স দেখানোর কথা থাকলেও 6টি দেখানো হয়েছে, 3টি দেখানো হয়নি। এবং সারাদিন আমরা অনেক অভিযোগ দেখছি। আপনি এই নির্বাচন কেমন দেখলেন? এই প্রশ্নের উত্তরে শুধু নির্বাচনটি হচ্ছে এই আনন্দই নেবেন কিনা, এবং আপনি যে নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তার থেকে পরিস্থিতি এবার ভালো, সেই সুখটুকুই শুধু আপনার কিনা? সেই সুখটুকু শুধু না, সত্যাসত্য যাচাইয়ের কিন্তু সুযোগ রয়ে গেছে। আপনি খুব জানেন, কুয়েত মৈত্রী হলে প্রসঙ্গ যদি বলি, কুয়েত মৈত্রী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের পরিচিত চৌহদ্দি, সে চৌহদ্দির কিছুটা বাইরে এবং একেবারে নিউ মার্কেটের সাথে লাগোয়া, এবং সেখানে চারুকলা ছাত্রদের জন্য শাহনেওয়াজ হোস্টেল আছে, এবং একটু বেশ দূরে। 1, 2 হচ্ছে যেই ব্যালট পেপারটি দেখানো হয়েছে, ব্যালট পেপারগুলো বস্তায় ভরা হয়েছে, সেই ব্যালট পেপার এবং ব্যালট পেপারের যে মুড়ি, যে আসল ব্যালট পেপার, সেটা মিল আছে কিনা সেটা কিন্তু কেউ কিন্তু দেখতে চাইলেন না। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। সুভাষদা, দুটি প্রশ্ন। কুয়েত মৈত্রী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দি থেকে একটু বাইরে পরে হয়েছে দিয়ে আপনি আসলে কি বোঝাতে চাইলেন? যে এর মধ্যে নজরদারি কম ছিল? আমি কিচ্ছু বোঝাতে চাইনি। এর মধ্যে কি নজরদারি কম ছিল? আমি আপনাকে বলি, কুয়েত মৈত্রী হলের ভৌগোলিক অবস্থানটা শুধু ব্যক্ত করেছি আমি। মানে কেন জরুরি ছিল? না, জরুরি ছিল এই কারণেই, আমার কথাটা জরুরি ছিল এই কারণেই, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা অনুপরমাণু আমি চিনি। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে বিস্তৃতি যেমন ঘটেছে, ছাত্র সংখ্যা, ভোটার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, এবং যে কারণে অনেক কিছু সামলানো কিন্তু বেশ কষ্টের ব্যাপার। এখন বলা হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্সের কথা। স্বচ্ছ ব্যালট বাক্সের কথা কিন্তু আচরণবিধি প্রণয়নের সময় কোনো ছাত্র সংগঠন দাবি করেনি। এইটা হঠাৎ করে গতকাল থেকে আমি শুনছি।
অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্সের প্রয়োজন। আমি আরেকটা বিষয় একটু বলি, এই সেই মধ্যযুগের সেই গল্পের কথা আমার মনে পড়লো। একদল পণ্ডিত এবং আরেক দল পণ্ডিত তর্ক যুদ্ধে নামলো, উই পোকার চোখ আছে কি নেই। তারা কিন্তু পুঁথির পর পুঁথি আনলো, কিন্তু তারা মাঠে এসে নামে দেখলেন না একটা উই পোকা ধরে আসলে চোখ আছে কি নেই। যেই ব্যালট পেপারের কথা বলা হয়েছে সেই ব্যালট পেপারটা নিয়ে পর্যবেক্ষণ করে বিশ্ববিদ্যালয়। সুভাষদা, আপনার কাছে কি মনে হয় 3 ঘন্টা ভোট নেওয়া স্থগিত থাকলো, সেখানে মানে বিশ্ববিদ্যালয়ের যিনি নির্বাচন পরিচালনা করেছিলেন, তাকে নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান সাহেব তিনি এলেন, তাকে কি আপনি উই পোকার চোখ বাছাইয়ের সাথে তুলনা দিচ্ছেন? আমি আপনারে একটু ইতিহাস স্মরণ করে দিতে চাই। আমি বলি দাদা, আমি আজকের ঘটনা জানতে চাচ্ছি যে 3 ঘন্টা এটি বন্ধ থাকলো, আপনার কাছে মনে হচ্ছে যে সেটি শুধুই বন্ধ ছিল? খালেদ মহিউদ্দিন ভাই, এটা কিন্তু নানান রকম অ্যান্টি মার্কেটিং কিন্তু বাংলাদেশে কেন সারা পৃথিবীতেই আছে, এবং বিভিন্ন রকম ব্যত্যয় সৃষ্টি করে একটি নানান রকম ঘটনা তৈরি করা হয়। চিলে কার নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়ানো, এটা পুরনো সংস্কৃতি। আমি যে কথাটা বলবার যুক্তিবাদী হওয়ার চেষ্টা করছি, আমি বলছি এই ব্যালট পেপারের আসল ব্যালট পেপার কিনা এটা কেউ দেখবার চেষ্টা করেনি। কোটা বিরোধী আন্দোলনের সময় বেগম সুফিয়া কামাল হলের যে মেয়েকে গভীর রাত্রে বহিষ্কার করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে থেকে তাকে বহিষ্কার করেছিল। কেন বহিষ্কার করেছিল এই প্রশ্নের কিন্তু আমার কিন্তু এখনো রয়ে গেছে। আমি তখনও প্রতিবাদ করেছিলাম। অতএব পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা প্রত্যাহার করেছে, বিশ্ববিদ্যালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত তারা যে কিন্তু উচিত ছিল প্রক্টর ওই হলের অধ্যক্ষকে ডেকে নিয়ে এসে। সুভাষদা, আমাদের সঙ্গে আমাদের দুজন সহকর্মী রয়েছেন যারা আজকে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন, তাদের মুখে একটু শুনি। আমাদের সাথে নূরে আলম রয়েছেন, জান্নাতুল তানভী রয়েছেন আমাদের সঙ্গে, জান্নাতুল ফেরদৌস তানভী এবং নূরে আলম। আপনারা একটু ঘটনাটা বলবেন কি? আমি স্পেসিফিকলি এই পর্যায়ে শুধু কুয়েত মৈত্রী হলে ঘটনাটা জানতে চাচ্ছি। সুভাষদা একটি প্রশ্ন তুলেছেন, সেটি আসলেই ব্যালট পেপার কিনা, আজকের ভোটের ব্যালট পেপার কিনা সেটি কেউ দেখতে চায়নি। তানভী, আপনিও কি সেই দলে যারা দেখতে চাননি আসলে সেটি আসল ব্যালট পেপার কিনা, কিন্তু আমরা খবর দিয়েছি যে এরকম হয়েছে? তানভী, আমরা যখন সকালে আসলে এখানে এসে পৌঁছাই তখন পর্যন্ত 8টা থেকে আজকে ভোট গ্রহণ শুরু করার কথা ছিল, কিন্তু 8:45 থেকেই শিক্ষার্থীরা অভিযোগ করছিল এবং প্রার্থীরা যেটি বলছিল যে তাদেরকে খালি ব্যালট বাক্সগুলো দেখিয়ে তারপর কিন্তু ভোট 8টা থেকে ভোট শুরু করার কথা ছিল, কিন্তু সেটি করা হয়নি। তারা সেই অভিযোগের প্রেক্ষিতে, এবং আরেকটু বলে রাখি যে গত রাতে তারা সন্দেহ প্রকাশ করে প্রাধ্যক্ষকে অভিযোগ করেছিলেন যে পূর্বে থেকে রাতেই হয়তো বা ব্যালটে সিল মারা হতে পারে, এই সন্দেহটি তারা জানিয়েছিলেন প্রাধ্যক্ষকে। প্রাধ্যক্ষ তখন তাদেরকে বলেছিলেন যেহেতু অডিটোরিয়ামে বুথ স্থাপন করা হয়েছে সেক্ষেত্রে তারা আশেপাশের যে রিডিং রুম আছে তারা যদি সন্দেহ প্রকাশ করে সেখানে তাহলে তারা তালা দিতে পারে, এবং এই ঘটনাটি আসলে সেখান থেকে তারা যে সন্দেহ করেছিলেন তারা রাতে আসলে নিজেরা একটি তালা নিয়ে সেই রিডিং রুমে দিয়েছিলেন, এবং আজকে সকালে তারা যখন দেখেন যে সেই রিডিং রুমের তালাটি নেই, তারা যে তালাটি দিয়েছিলেন সেটি খোলা, এবং সেটি তারা প্রাধ্যক্ষ এবং যে নির্বাচনী কর্মকর্তা উপস্থিত ছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন। তারা প্রাধ্যক্ষ বলেছেন যে তিনি আসলে জানেন না বিষয়টি কি হয়েছে। সারাদিনে এই ঘটনাগুলি আমরা মোরলেস জানি, যে ব্যালট পেপারগুলি সেখানে দেখা হয়েছিল সেগুলি আসল ব্যালট পেপার কিনা সেটি আমরা জানতে পেরেছি কিনা, সেই ব্যাপারে আপনার কিছু জানা আছে কিনা? হ্যাঁ খালেদ, আমরা আসলে যে ব্যালট পেপারগুলো আজকে দেখানো হয়েছিল আমরা সেগুলো চেক করেছি যে আমরা যখন আমাদেরকে ফজিলাতুন্নেসা মুজিব হল, আপনি জানেন যে পাশেই যে হলটি রয়েছে, আমরা পরবর্তীতে কুয়েত মৈত্রী হলের যে ব্যালট পেপারগুলো সিলমারা ব্যালট পেপারগুলো পেয়েছিলাম সেটির সাথে আসলে একটু মিলিয়ে যাচাই করে দেখতে চেয়েছিলাম, এবং ফজিলাতুন্নেসা মুজিব হলে আমরা যেই পরবর্তীতে যে সিলগুলো মারা হয়েছে যখন গণনা করা হয় তখন আমাদেরকে একটু অনুমতি দেওয়া হয়েছিল, প্রভোস্টের অনুমতি নিয়ে আমরা আসলে সেটি দেখেছিলাম একই রকমের, অর্থাৎ সেখানে কিন্তু কুয়েত মৈত্রী হলে কিন্তু যে ব্যালট পেপারগুলো সিলমারা পাওয়া গিয়েছে সেগুলো হল সংসদের সিলমালা পেপারগুলো ছিল, কেন্দ্রীয় সংসদের না, এবং একই ধরনের ব্যালট পেপার ছিল। কিন্তু ছাত্রলীগ পরবর্তীতে আমরা যেটি বিকেলের দিকে শুনেছি তারা বলছিলেন যে সেগুলো হল সংসদের ব্যালট পেপার না। ধন্যবাদ। আমি একটু নূরে আলম আপনার কাছে শুনতে চাই, আপনি একটু খুব সংক্ষেপে বলবেন যে ব্যালট পেপারগুলিকে আসলে আপনারা যাচাই করেছিলেন কিনা বা কেউ যাচাই করেছিল কিনা? আমি ব্যালট পেপারগুলো দেখেছিলাম, প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা এই ব্যালট পেপারগুলো তাদের সংবাদ সম্মেলনে নিয়ে এসেছিল, তখন আমরা দেখেছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসল ব্যালট পেপার, কারণ সেখানে আমরা প্রধান নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষর দেখেছি, কারণ প্রত্যেকটি ব্যালট পেপারের নিচেই চিফ রিটার্নিং অফিসারের স্বাক্ষর থাকে এবং সেই স্বাক্ষরটি আমরা দেখেছি। তার পরবর্তীতে আমরা প্রধান নির্বাচনী কর্মকর্তার সাথে কথা বলে, আমি নিজে উপ উপাচার্যের সাথে কথা বলে তিনিও আমার কাছে স্বীকার করেন যে আসলে
এগুলো আসল ব্যালট পেপারই ছিল এবং কোন ঘটনার প্রেক্ষিতে অথবা কিভাবে এগুলো আসলে এই ঘটনা। ধন্যবাদ। মাসুদুর রহমান আমাদের সাথে আছেন। মাসুদ, আপনি সেই ব্যালট পেপারগুলি, যেই ব্যালট পেপারগুলি বলা হচ্ছে আগের রাতে বস্তায় ঢুকিয়ে রাখা হয়েছিল বা সিল মারা হয়েছিল বা আলাদা করে রাখা হয়েছিল, সেই ব্যালট পেপারগুলি সত্যতা যাচাই করেছেন কিনা? আমি একটু সুভাষ দা আপনার সাথে একটু পরিচয় করে দিতে চাই। জান্নাতুল ফেরদৌস তানভী, নূরে আলম এবং মাসুদুর রহমান তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। মাসুদ এবং জান্নাতুল তারা দুজন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের দর্শন বিভাগের ছাত্র। নূরে আলম, আমরা একটু মাসুদুর রহমানকে শুনি। আমি এখন পর্যন্ত সেই তাদের যেই ব্যালট পেপার যেটি বিভিন্ন যারা প্রার্থী যারা ভোট বর্জন করেছেন তাদের কাছ থেকে আমিও দেখেছি, আমিও সেগুলোতে প্রধান রিটার্নিং অফিসার যিনি রয়েছেন মাসুদ, তাদের কাছে এগুলি গেল কি করে? তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা সেখানে তাদের প্রতিনিধি ছিল এবং সেখানে যখন এই জালিয়াতি করার চেষ্টা হয় তখন তারা সেখান থেকে তারা সেগুলো সংগ্রহ করেছে। আপনি জেনে থাকবেন যে রোকেয়া হলে যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু ব্যালট বাক্সই দেখানো হয়নি এবং সেখানে কোটা আন্দোলন যে নেতৃত্বে যিনি ছিলেন নুরু, মাসুদ সংগ্রহ করেছে মানে কি? তারা কি সেখান থেকে সেগুলি নিয়ে এসছে? তারা তো মানে সেখান থেকে সেগুলি নিয়ে আসতে পারার কথা না, মানে আইন কি বলে? এই বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম, তো তিনি যেটি জানিয়েছে যে সেখানে সেগুলো আসলে কিভাবে এই তাদের হাতে আসলো এবং এগুলো নিয়ে পরবর্তীতে কিভাবে এই জালিয়াতির করার চেষ্টা করা হলো এই বিষয়গুলো নিয়ে তারা তদন্ত করছে। তদন্ত করা হলেই মূলত তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু এই প্রধান রিটার্নিং কর্মকর্তার অফিসে এসে যারা বর্জন করেছিল তাদের সাথে বৈঠক হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু আবার সুভাষদার কাছে আসতে চাই। সুভাষদা, আপনি শুনলেন ব্যালট পেপারের যাচাই বাছাই নিয়ে আমাদের সহকর্মীরা কি বলছেন। আমি আরেকটু যোগ করতে চাই, লম্বা লাইন ছিল অনেকক্ষণ। আমাদের রিপোর্টাররা, প্রত্যেকটি টেলিভিশনের রিপোর্টাররা, অনলাইন নিউজ পেপার, পত্রিকার অনলাইন সংস্করণ বারবার একই কথা বলছিল যে লাইন আছে কিন্তু সে লাইন আগাচ্ছে না এবং তাতে ভোট দেওয়া যাচ্ছে না। আপনার কাছে একটু শুনবো। আমাদের প্রশ্ন যে আপনি আসলে সন্তুষ্ট হলেন কিনা যে ব্যালট পেপারগুলি কেউ না কেউ এটি দেখতে চেয়েছিল। আমরা এই প্রশ্নকে একটু এক্সটেন্ড করতে চাই যে লম্বা লাইন দেখা গেছে কিন্তু সেই লাইনের মধ্যে আসলে কে অনেকে ভোট দিতে পারেনি কারণ লাইনগুলি ছিল স্থবির। আর একজন ভিপি প্রার্থী আহত হয়েছেন, তাকে মারধর করা হয়েছে। অনেকের কাছে ভিডিও ফুটেজ রয়েছে সেই মারধরের এবং কুয়েত মন্ত্রী হলের ঘটনাটি এবং রোকেয়া হলের ঘটনাটি আপনি শুনলেন। আপনার মতামত একটু শুনতে চাইব। জনাব খালেদ মহিউদ্দিন, আপনি খুব যুক্তিবাদী মানুষ, আপনার সাথে কথা বলতেও ভালো লাগে। আমি খুব যুক্তি নিয়ে কথা বলতে আমারও কিন্তু পছন্দ করি। আমি এখনও বলছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে কাজটি করা উচিত ছিল সেই কাজটি তারা করতে ব্যর্থ হয়েছেন। তাদের উচিত ছিল প্রাধ্যক্ষকে ওই সময় ডাকিয়ে এনে গণমাধ্যমের সামনে বলা উচিত ছিল যেই ব্যালট পেপারগুলোর মুড়ি, সেই মুড়িগুলো কোথায় নিয়ে আসেন আপনি। সেই মুড়িগুলো সবার সামনে উন্মোচন করে দেখানো উচিত ছিল যে আসল ব্যালট পেপার রয়ে গেছে। আমি এখনও বিশ্বাস করি যেই ব্যালট পেপারের কথা বলা হচ্ছে সেই ব্যালট পেপার আমার বিশ্বাস আসল ব্যালট পেপার নয়। কেননা বলা হচ্ছে ব্যালট পেপার বস্তার মধ্যে ভরে রাখা হয়েছিল, বলা হচ্ছে যে তালা মেরে রাখা হয়েছিল, চাবি ছিল একজনের কাছে। সুভাষদা, সরি আপনাকে থামানোর জন্য। আপনার এই বিশ্বাসের পিছনে যুক্তি কি? আপনি খেয়াল করেন কথাগুলি কিভাবে এসছে। বলা হয়েছিল খালি ব্যালট বাক্স সবাই সামনে দেখানো হবে, সেই খালি ব্যালট বাক্স দেখানো হয় নাই। এটা ব্যবস্থাপনার ত্রুটি। আমি বলি আপনাকে, আমি বলি না, এটা ব্যবস্থাপনার ত্রুটি। ত্রুটি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এখনো উদাহরণ হিসেবে বলি, সুফিয়া কামাল হলে ওই মেয়েকে রাত 3:30টার সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বহিষ্কার করেন না। আমি খুব দৃঢ়তার সাথে বলছি, আমি দুর্ঘটনা এবং সেটি একটি অত্যন্ত চাপের সময়। আজকে সকালবেলা যখন ভোট শুরু হবে তখন 9টি খালি বাক্স দেখানো কেন জটিল হবে? জটিল হয় না। সেই 9টি বাক্সের মধ্যে যদি আমি আপনার কথা মতো যদি জাল ব্যালট কেন ভরা থাকবে? জাল ব্যালট, এই ঠিক বলেছেন, জাল ব্যালট। আপনার কথায় আমি বিশ্বাস করি না। ব্যালট সিল, ব্যালটে কোনো সিল মারার কোনো প্রভিশন ডাকসুর ইতিহাসে নাই। ডাকসুতে কোনো সিল মারা হয় না। আর যে সিগনেচারের কথা বলা হচ্ছে, এরকম সিগনেচার নকল করার ইতিহাস অনেক ক্ষেত্রে অনেক ব্যাপার আছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ওই সময় ওই ক্ষণেই উচিত ছিল এটাকে পরিষ্কার করে দেওয়া। কেননা তাদের ব্যর্থতা হতে পারে না। আপনার কাছে কি সুভাষদা,
আপনার মতো একটা যুক্তিবাদী মানুষের কাছে কিন্তু কখনো এটা মনে হয় না যে তারা কিছু একটা লুকাতে চেয়েছিলেন সেই সময়? কেন লুকাতে চাবে? কারণ তারা এটাই তো চুরি করতে আমাদের প্রশ্ন। চেয়েছিলেন সেই জন্য। না না না, এটা হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কিন্তু ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিন্তু দাদা, কোনো ইতিহাস রকম প্রতিদিন নতুন লুকোচুরি করে করে নির্মাণ লাভ হয়। নেই। ইতিহাস হতে পারে। আমি আপনাকে বলি, বিচার করা যায় না দাদা। আপনার সেই কথাটাও বলা উচিত ছিল। ইতিহাস দিয়ে ইতিহাস বিচার করা যায় না দাদা। খালেদ মহিউদ্দিন ভাই, আপনি ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 89 ডাকসু নির্বাচনে সুলতান মুস্তাক প্যানেলের বিজয়ের পরের দিন বিজয় মিছিলে ছাত্রী মিছিলে ন্যাক্কারজনক হামলা হয়েছিল। এই কথা কিন্তু এখন অনেকে বলবার চেষ্টা করে না। গত 10 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গুলি ফোটেনি, একটি অনির্ধারিত বন্ধ হয়নি। অনেকগুলো অর্জনের জায়গা আছে। সুভাষ দা, সেই অর্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাহবা পাবেন, কিন্তু 6টি খালি বাক্স তারা দেখাতে পারবেন না ভোটের শুরুতে। 9টি খালি বাক্স তারা দেখাতে পারবেন না। এটিকে আপনি ব্যবস্থাপনা ত্রুটি বলবেন? দাদা, এত সরল, আমি সরল করে বলছি না, এত সরল করে ভাবা যাবে না দাদা। দেখছি বলেই বলছি। আপনি যে নুরু আহত হওয়ার কথা বলছেন, জি। তার গায়ে 102-3 জ্বর। জ্বর কেন হয়েছে? গত 2-3 রাত সে কিন্তু জাগা, তার কাজের কারণে সে অসুস্থ। আপনি ভিডিও ক্লিপের কথা বলছেন, ভিডিও ক্লিপে দেখান তো যে সে আক্রান্ত হয়েছে। সেই বরঞ্চ যে ট্র্যাডিশন কখনো ডাকসুতে ছিল না, ছাত্রী হলে যে একটি ভিভি প্রার্থী ভিতরে ঢুকে যায় না কোনো অনুমতি ছাড়া, এটাই হচ্ছে ব্যত্যয় ঘটেছে। এগুলোও কিন্তু আপনার বলে দিতে হবে, গণমাধ্যমে এগুলোও স্পষ্ট করতে হবে। গণমাধ্যমে এগুলি অবশ্যই স্পষ্ট করতে হবে। কিন্তু রোকেয়া হলের যে ঘটনাটা আপনি বলছেন, সেখানের মধ্যে হচ্ছে রোকেয়া হলের ছাত্রীরা অভিযোগ করেছিলেন 9টি ব্যালট বাক্সে ভোট গ্রহণের কথা ছিল। অভিযোগ মানে কিন্তু সত্য প্রমাণিত হয় না। ওকে, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে রোকেয়া হলের ছাত্রীরা 9টি ব্যালট বাক্স দেখানোর কথা ছিল, 6টি দেখানো হয়েছে, এটি মিথ্যা কথা বলছেন? ছাত্রীরা কখনই দরজা ভেঙে ওই 3টি ব্যালট বাক্স বাইর করে আসেন? এই কোনোদিন ডাকসু নির্বাচনে কোনো দরজা ভাঙার ইতিহাস নাই, এবং এগুলো কিন্তু খুবই কিন্তু মারাত্মক ত্রুটি। কিন্তু আপনাকে এই ব্যাপার স্থির হতে হবে। ডাকসু নির্বাচনে যদি হলে কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই গণমাধ্যমের উপস্থিতিতে ছাত্র নেতারা, ছাত্র কর্মীরা, সাধারণ ছাত্ররা প্রতিবাদ জানিয়ে প্রভোস্টকে তারা বাধ্য করবে, যে সমস্ত কিছু দেখানোর বাধ্য করবে। ততক্ষণ পর্যন্ত নির্বাচন বন্ধ থাকবে। বাধ্য কেমনে করবে দাদা? অভিযোগ, শুধু অভিযোগ করলাম না, বাধ্য কেমনে হবে? শুধু অভিযোগ মানে কিন্তু প্রমাণিত না। আচ্ছা দাদা, অভিযোগ তো প্রমাণিত না। আমি জানি না আপনি কোনটাকে সত্য বলবেন, কোনটাকে মিথ্যা বলবেন। আমি আমাদের খবর বলছি না, আমি অন্য একটি পত্রিকার কথা বলছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে যে এই রোকেয়া হলে ঘটনার পর একটু পর যখন আকরাম হোসেন অভিযোগ করেন হল প্রভোস্ট তাকে ওই কক্ষে যেতে বাধা দিয়েছেন, প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশন না আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলা হয়েছে। এর একটু পরে প্রক্টর গোলাম রাব্বানী, প্রধান নির্বাচন কমিশনার মফিদুর রহমান, প্রভোস্ট জিনাত হুদা, ছাত্রলীগের সভাপতি রেজানুল হক চৌধুরী স্বপন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ঘটনাস্থলে উপস্থিত হন। দাদা, খেয়াল করেন সবাই কিন্তু রোকেয়া হলে গিয়েছেন, শুধু নূর না। গিয়েছেন। তার আগে যে ঘটনা ঘটেছে ওইটাই আলোচনা হচ্ছে। তারপরে দেখেন কি হয়েছে, এরপর তাদের সামনে। আমি যুক্তির বাইরে কিন্তু কথা বলছি না। এর আগে কারা গিয়েছিল, এর আগে পরিস্থিতি কি ঘটেছিল, এইগুলো কিন্তু ব্যত্যয় ঘটেছে। আপনি বলছিলেন যে নুরুল হক নূর এখানে কিভাবে গিয়েছিল, আমি বলি একটু। এরপর তাদের সামনেই তারা ওই ঘরে বৈঠক করেছেন। বৈঠক শেষে নুরুল হক বাইরে এসে সেখানে কি আলোচনা হয়েছিল সেটা বলতে গেলে তার উপর হামলা হয়। কোথায় হামলা হয়েছে? কেন? আপনি কি হামলার ভিডিও ক্লিপ দেখাতে পারবেন? প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন ছাত্রলীগের নারী কর্মীরা নুরুল হকের উপর হামলা করেন। হামলা করেছে। আপনি দেখেছেন কিভাবে ঠস সে হঠাৎ করে সে গায়ের উপরে পড়ে গিয়েছে, কিভাবে পড়ে গিয়েছে। আপনি ভিডিও ক্লিপটা অন করুন, এখনই অন করুন। এই সময় তাকে মাটিতে ফেলে আঘাত করা হয়। আপনি দেখেন না, আপনি দেখেন ভিডিও ক্লিপটা, দেখান, দর্শক দেখুক ভিডিও ক্লিপটা। আমি কিন্তু যুক্তি দিয়ে কথা বলবার চেষ্টা করি। ভিডিও ক্লিপটা দেখেছেন দাদা? দেখেছি বলেই আমি বলছি। জনাব সুভাষ সিংহ রায়, ডাকসু নির্বাচনের কথা বলছিলাম আমরা। একটা ডাকসু নির্বাচন এলে পরবর্তী জাতীয় নেতৃত্ব তৈরির জন্য একটি সুবিধাজনক হবে, কিন্তু আজকের দিনটি আসলে আপনি ইতিহাস নিয়ে গবেষণা করেন, ইতিহাস আসলে অতীতে থাকে, ইতিহাস ভবিষ্যতে থাকে। 11 মার্চ 2019-এ যখন ডাকসু নির্বাচনের কথা লেখা হবে তখন এই দিনটিকে শুধু অচলায়তন ভাঙার দিন হিসেবে বলা হবে, নাকি অচলায়তন আরেকটি তৈরি করার কথাও বলা হবে? আপনার কি মনে হয় ইতিহাসে এই দিনটি কেমন লেখা হবে? আমি আগেও বলেছি যে আমার কথা যে সবই ঠিক হবে সেটা কোনো কথা নাই, কিন্তু আমি যুক্তি পছন্দ করি। আমি এখনো পর্যন্ত খালেদ মহিউদ্দিন আমি বলছি, আপনি ভিডিও ক্লিপটি আবার নুরুর ক্লিপটি দেখান। দেখলাম আমি ওখানে মাছরাঙা টেলিভিশনের একজন রিপোর্টার সাথে ছিল, তার সাথে হেঁটে সে সামনে যাচ্ছিল, হঠাৎ করে সে পড়ে যায়।
এবং সে ইচ্ছে করে পড়ে এবং তখন তার সাথে থাকা কয়েকজন মেয়ে তার মাথায় পানি ঢালে এবং এই যে নাটক, এই নাটকটা ঠিক মতো মঞ্চস্থ হয়নি। দুঃখের সাথে বলতে আমি ভিডিও ক্লিপটি দেখেছি। আমি যেই দুটি ভিডিও ক্লিপ দেখেছি, একটি সময় টেলিভিশন প্রচার করেছে, সেই সময় টেলিভিশনের ভিডিও ক্লিপটি দেখেছি, আরেকটি একজন ছাত্রের দূর থেকে ধরা ছাত্র বা ছাত্রী, সেইখান থেকে আমি ক্লিপটি দেখেছি। এর কোনোটা দেখেই আমি আপনি যে কথা বলছেন সেই উপসংহারে আসতে পারি নাই। ক্লিপটা পরিষ্কার না, অপরিচ্ছন্ন, সেই জন্য আমি বুঝতে পারি নাই। যে সাথে মাছরাঙা টেলিভিশনের একজন রিপোর্টার তার সাথে হেঁটে যাচ্ছিল, তার কিছুক্ষণ পরেই সে ঢলে পড়ে। কিভাবে ঢলে পড়েছে সে এটা একটু দেখুন। সোহেল, আপনি বলতে চাচ্ছেন যে কোনো ধরনের মারধরের ঘটনা ঘটে নাই তাকে? বললাম তার গায়ে 102-3 জ্বর, সে ক্লান্ত এবং সে অসুস্থ। না, সেটি একটি কারণ, তাকে মারধর করা হয় নাই। অবশ্যই নয়, আপনি দেখুন। আপনি এটা আমি অবশ্যই এই দুটি ভিডিওতে দেখি কিছুই বুঝতে পারি না, এটা দূর থেকে দেওয়া হয়েছে এবং আপনি যে কথা বলছেন সেটিও বোঝা যায় না এই ভিডিওতে। আপনার সামনে আমি এখনো দর্শকদের সামনে এই চ্যালেঞ্জ দিচ্ছি না, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো আপনি ভিডিও ক্লিপটি এই চ্যানেলে দেখান। আপনি দেখান। আমি নিশ্চয়ই এই ভিডিও ক্লিপটি দেখানোর জন্য উদ্যোগ নিব। সুভাষ সিংহ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।